এদিকে আজ আওয়ামী কর্মীদের অপেক্ষার প্রহর শেষ হয়। 20 জানুয়ারি গভীর রাতে শেখ হাসিনা নতুন পদক্ষেপ নেন। সমন্বয়ক সার্জিস হাসনাতের উপর ভয়াবহ প্রভাব পড়ে। এদিকে ডক্টর ইউনূস তার নিজের স্থান ত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই। আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবে কি বাংলাদেশে আসবে? ইতিমধ্যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্করভাবে ফিরে আসার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন, সন্ত্রাসী বাহাউদ্দিন নাসিম, মানুষ খুনি বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলায় বলছে যে ইউনূস সরকারের পতনের দাবিতে হরতালের মতো কঠোর কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। আপনি 17 বছরে এই বক্তব্য কইছিল আপনার আওয়ামী লীগের জন্য। আপনি আর দালালির পথে এসেছেন না। সারা বাংলাদেশে রিক্সা চালক করলে আন্দোলন নামবে আপনার জন্য। সিন্ডিকেট এখনো আপনি ভাঙতে পারেন নাই, তাহলে আপনাকে কিসের জন্য বসানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে? দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় দাবি না মানলে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমরা আপনাদেরও এই বাংলার মাটি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। মধ্যরাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে সোমবার 11টা থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেবে তারা। খুব জরুরি একটা বিষয়, কোনো গণমাধ্যম নিউজ করে নাই, শুধু 2 জায়গায় ভিডিও দেখলাম, সেটাও পরে ডিলিট হয়ে গেল। পলিসি, ইটস আ পলিসি, সিদ্ধান্ত, ডিসিশন নিয়েছে ইউনূস সরকারের পলিসি এটা। ট্রাম্পের শপথের দিন রাতেই মোহাম্মদ ইউনূস বিদেশে যাচ্ছেন। অনেকে হয়তো মনে করবেন যে কিরে বাবা, মোহাম্মদ ইউনূস ট্রাম্প শপথ নিচ্ছেন সেদিনই বিদেশ। হ্যাঁ, সে পালিয়ে যাবে, কারণ দেশের সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়েছে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন আজ 20 জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে অনেক তাণ্ডব করে এবং তারা দৌড়ে নিয়েছিল, তাদের বিজয় হয়েছে। এইটা নিয়েই সমন্বয়কদের উপর এই আক্রমণটা করে এবং এই অবস্থা করে। গাইজ, আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে এবং শপথ গ্রহণ করে এবং এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই অবস্থাগুলো হয়েছে। গাইজ, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সর্বশেষ সমন্বয়কদের কি হয়, অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা যে রাজপথের মধ্যে এই তাণ্ডবগুলো চালাচ্ছে তারা কিভাবে করতেছে, সবকিছুই কিন্তু আমরা ঘটনাস্থলে থেকে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন দর্শক, আপনাদের জন্য আমি ইম্পর্টেন্ট যেই নিউজগুলো রেডি করেছি এইগুলো আগে এইখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি। আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে আসুন দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই। আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবে কি বাংলাদেশে আসবে নাকি প্রধানমন্ত্রী হিসাবে আসবে। এই হিসাবটা আপনি যদি মিলাতে চান তাহলে একদম সহজ একটি হিসাব। আমাদের বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যায়, এখন বলা হয় না যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ফেরত কেন দিব? পাঠাইছেন তো আপনারাই, আপনাদেরকে আবার আনতে হবে সসম্মানে এবং কি ফুলের মালা দিয়ে। শেখ হাসিনাকে আপনাকে অবশ্যই আপনাদের ফুলের মালা দিয়েই দেশে আনতে হবে। শেখ হাসিনাই তো নিজে হাইটা চলে যায় নাই, ওনাকে আপনার বিমান দিয়ে তারপর ভারতে নিয়ে দেওয়া আসা হয়েছে। তো যাই হোক, উনি কিভাবে আপনার প্রধানমন্ত্রী হিসাবে আসবেন? উনি আপনার উনি ম্যান্ডেট প্রাপ্ত একজন প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, জনগণ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন। এখন উনি প্রধানমন্ত্রী হিসাবে আসবেন কোন সিস্টেমে আসবেন? যেমন উনি যাওয়ার পরে 72-এর যে সংবিধান এটি এখনো বাতিল করেনি, ওই সংবিধানের উপরে আপনার যা উপদেষ্টা রয়েছে তারা হাইকোর্ট থেকে একটি পারমিশন নিয়ে তারা কিন্তু একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন যে এটি একটি ভারপ্রাপ্ত একটি উপদেষ্টা পরিষদ, তাদেরকে আপনার অল্প কিছু দিনের জন্য দেওয়া হয়েছে, যদিও তারা সেখানে অনেক নানান কিচ্ছা কাহিনী এগুলা বলে যে তারা নির্বাচন দিবে, এটা দিবে, সেটা দিবে। আসলে প্রকৃত অর্থে বাংলাদেশে কিন্তু নির্বাচন কিন্তু হবে না। তার মানে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু উনি বাংলাদেশে আসবেন এবং কি এটি আপনার মার্চ অথবা এপ্রিলের ভিতরে কিন্তু সেটি হতে পারে।
এবং কি সেখানে আপনার আইনি জটিলতা রয়েছে। যেমন তারা যদি বলে যে তাদের ক্ষমতা বৈধ, শেখ হাসিনা বলবে আমার ক্ষমতা বৈধ, যেহেতু ৭২-এর সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছে এবং কি এই সংবিধান যদি বহাল থাকে তাহলে শেখ হাসিনার ক্ষমতাও বহাল থাকবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আপনার প্রত্যাবর্তন করবে বা বাংলাদেশে তার আগমন ঘটবে, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ কি উপদেষ্টা পরিষদ আমরা যাদেরকে এখন বলতেছি তারা কিন্তু দ্রুত সময়ের ভিতরে এই দেশ ত্যাগ করবে। এবং কি আজকে হচ্ছে 20 তারিখ, আজকে 20 তারিখ, আপনি দেখবেন সর্বোচ্চ 8-10 দিনের ভিতরে আপনি দেখবেন এরকম অনেক নিউজ পাবেন যে অনেক সমন্বয়করা আপনার দেশ ছেড়ে চলে গেছে, যারা আপনার এই আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল এবং কি যারা ইতিমধ্যে আপনার ফ্রন্ট লাইনে বা সামনে যারা ইতিমধ্যে রয়েছে, এরকম অনেকেই দেখবেন দেশ ছেড়ে দিবে বা দেশ ছেড়ে তারা বাহিরে চলে যাবে। ইতিমধ্যে অনেক সমন্বয়কদেরকে আপনার এরকমও শোনা যাচ্ছে যে তারা বিদেশে তারা অর্থ পাচার করছে এবং কি সেখানে তারা টাকা পাঠাচ্ছে যাতে করে তাদের বাকি জীবনটা তারা আরাম আয়েশে তারা সেখানে ভোগ করতে পারে। কিন্তু শেখ হাসিনা ঠিকই বাংলাদেশে আসবে, বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আসবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশ কিন্তু আপনার ঠিক হবে না এবং কি অর্থনীতি আবারও পুনরাবৃত্তি আপনার পুনরায় চাঙ্গা হবে না এবং কি এদেশের গার্মেন্টস, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, 20 জানুয়ারি আজ মার্কিন মূল্যকে নতুন অধিপতি হিসেবে অভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং 20 জানুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন পর্যায় থেকে এরকম একটি গুঞ্জন বেশ কিছুদিন ধরে তো ছড়াচ্ছে যে ট্রাম্প শপথ নেওয়ার পরপরই বাংলাদেশে তার খেলা শুরু হবে ইউনূস সরকারের বিরুদ্ধে। এর কতটা যৌক্তিকতা কিংবা কতটা এই বিষয়টি ভিত্তিহীন ব্যাপক আলোচনার বিষয়। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু ইঙ্গিত যে বর্তমান সরকারের বিরুদ্ধে দেখা যাচ্ছে তার প্রমাণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে উচ্চারিত হয়েছে, সেটা আমি পরে মনে করে দিচ্ছি। এখন এই গুঞ্জনের সত্যতা কতখানি, এর মধ্যে গত রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 3 কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তারা পদত্যাগ করেছেন এবং এই 3 কর্মকর্তা কম বেশি রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় সরকারের সময় বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তাদের মধ্যে একজন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট, তিনি হচ্ছেন মার্শা বার্নিকাট। তিনি 2015 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এখন মার্শা বার্নিকাটকে কেন গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে? অনেকে বলছেন যে তিনি ওই সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সময় বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্লট নির্মাণ করেছেন তাকে উৎখাতের জন্য এবং ওই সময় মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন হিলারি ক্লিন্টন। হিলারি ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই বিশ্বস্ত বন্ধু। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে নাজেহাল করা হয়েছে হাসিনা সরকারের পক্ষ থেকে এবং তার পক্ষে কিভাবে নোবেল বিজয়ীরা এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টন এবং আরো অনেক রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তারা কিভাবে পক্ষে দাঁড়িয়েছিল সবকিছুই আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সখ্যতা রয়েছে, খুব গভীর বন্ধুত্ব রয়েছে, এটাও আমরা জানি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে হিলারি ক্লিন্টন এগুলো করার চেষ্টা করছিলেন এরকমটা বলা হয়। এখন মার্শা বার্নিকাটকে অনেকে বলছেন যে যেহেতু তিনি ওবামা প্রশাসন বা ডেমোক্রেট সরকারের হয়ে বাংলাদেশে নানান ধরনের খেলা খেলছিলেন এবং তার কিছুটা এক্সাম্পল তো আমরা জানি। মার্শা বার্নিকাটের গাড়ির উপরে হামলা করা হয়েছিল মোহাম্মদপুরের রাজধানীর আজকে যিনি নির্বাচন ব্যবস্থা সমস্যা সংক্রান্ত কমিশনের প্রধান বদুল আলম মজুমদারের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে সেই এলাকায় তার বাড়ির সামনে মার্শা বার্নিকাটের গাড়ির উপরে হামলা করা হয়। ছাত্রলীগের কয়েকজন নেতা বা কর্মী তখন চিহ্নিত হয়েছিলেন। এটি আওয়ামী লীগ সরকারের সময় তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছিল। যাই হোক, এখন সে মার্শা বার্নিকাটকে কেন তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো? তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মজার বিষয় হচ্ছে এই বিষয়ে যে প্রতিবেদনগুলো হয়েছে বাংলাদেশে কোনো গণমাধ্যমে এ ধরনের কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। কেন হয়নি তার পিছনে নানান ধরনের যুক্তিকতা থাকতে পারে, আবার না হওয়ার পিছনে এটা কোনো খবরই নয় বা এরকম মিলানোর কোনো কারণ নাই, সেদিক থেকে হতে পারে। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে, বাংলা, হিন্দি, ইংরেজি নানান গণমাধ্যমে এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে।
সেখানে এইভাবে উল্লেখ করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কতিপয় কূটনীতিক হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাদের পিছনে ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব মানে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, এবং হিলারি ক্লিন্টন বাংলাদেশে মার্শা বার্নিকাটকে দিয়ে সব ধরনের ষড়যন্ত্রের পথ বিস্তার করার চেষ্টা করছিলেন। এখন বিষয় হচ্ছে যে যদি আমরা একটু অন্যভাবে মিলাই আসলে কি হতে যাচ্ছে, ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে মোটামুটি দীর্ঘদিনের প্রথা ভঙ্গ করে বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকজনকে। তার মধ্যে শি জিনপিং রয়েছেন, চীনের প্রেসিডেন্ট, এদিকে রাশিয়ার বিশ্বস্ত অতি বিশ্বস্ত হাঙ্গেরির প্রধানমন্ত্রী রয়েছেন, এরকম বেশ কিছু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। মাঝে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমনটি ছড়ানো হয়েছিল যে না, নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আবার অনেকে মন্তব্য করেছিলেন। ভারতের বিরোধী রাজনীতিকরা তারা বলছিলেন যে গত কয়েকদিন আগে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নরেন্দ্র মোদীর আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে এসেছেন। কিন্তু পরবর্তীতে আবার আমরা জানতে পারলাম যে না, নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদী, তাকে আমন্ত্রণ জানানো হলো না। যুক্তরাষ্ট্র বলতে ট্রাম্পের বিশ্বস্ত বন্ধু। আর চীন যেখানে যুক্তরাষ্ট্রের চরম শত্রু, সেই চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হলো। হিসেব নিকাশগুলো কেমন একটু উল্টাপাল্টা মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে? সত্যিই ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের বিরুদ্ধে বিশেষ কিছু করতে যাচ্ছে? হিসেবটি তাহলে কি? এবং যদি আমি প্রথমে বলছিলাম যে ট্রাম্প সরকার যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে না বা তারা ষড়যন্ত্রমূলক নানান কিছু করতে পারে, এরকম একটা ইঙ্গিত আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসেছে। গত কয়েকদিন আগে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির যে সাক্ষাৎকারটি নিয়েছিলেন, সেখানে অনেক জিনিস খোলামেলা উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরল মনে হোক কিংবা তার রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে হোক বা বিশেষ কোনো উদ্দেশ্য হোক, অনেক অপ্রিয় সত্য কথা তিনি উচ্চারণ করেছেন। তার মধ্যে যেখানে প্রশ্ন ছিল যে ট্রাম্প প্রশাসনের 7 জন ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ পর্যায়ে রয়েছেন, সেদিক থেকে আপনার বিরুদ্ধে তারা কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালিত করবে কিনা, তার উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে হ্যাঁ করতে পারে, তবে আমরা আমাদের জায়গা থেকে সম্পর্ক বিল্ড আপের চেষ্টা করবো, এরকম মন্তব্য করেছিলেন। তিনি কিন্তু একেবারে উড়িয়ে দেননি যে না, এটা করার কোনো প্রশ্নই ওঠে না, এটি হবে না। এখন ট্রাম্প ইউনূস সরকারের বিরুদ্ধে কেন কিছু করবে এবং তার মধ্য দিয়ে শেখ হাসিনার পুনরুত্থান হবে বাংলাদেশে, এমন হিসাবটি কেন মিলানো হচ্ছে? এবং শেখ হাসিনা তো নির্বাচনের আগে, মার্কিন নির্বাচনের আগেই তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে রেখেছিলেন, আপনাদের মনে আছে একটা অডিও বার্তায়, যে মার্কিন নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে, ট্রাম্প এলে আমাদের জন্য সুবিধা ইত্যাদি ইত্যাদি। আবার সেই ছোট্ট বিষয়টি মনে করিয়ে দিই, এবং এটি বাস্তবতা সত্য। যখন ট্রাম্প এর আগের মেয়াদে নির্বাচিত হয়েছিলেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি তাকে অভিনন্দন জানাতে গেলে তিনি বলেছিলেন যে কোথায় সেই ক্ষুদ্র ঋণওয়ালা, ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলছিলেন। তিনি নাকি ডেমোক্রেট তহবিলে আমার বিরুদ্ধে চাঁদা দিয়েছেন। আমার একটা ব্যাখ্যা ছিল যে ট্রাম্পের মতন ব্যক্তি, মার্কিন মুলুকের প্রেসিডেন্ট, তিনি এত ছোটখাটো বিষয় মনে রাখবেন, মনে রাখার কথা না। তবে আমরা এও জানি ভারতীয় শুরু করবো, কিন্তু আমি চিন্তা করতেছি আসলে বিষয়টা মুসলিমের বউর কথা থেকে বিষয়টা আমার কাছেও কিন্তু ফলপ্রসূ মনে হয়েছে। দেখেন, আওয়ামী লীগ চলে গেছে, এখন আগামী দিনের মানে খুব রিসেন্টলি সাম্প্রতিক সময় অথবা খুব অল্প সময়ের মধ্যে যে নির্বাচন হয়, তাহলে ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে আছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচনটাকে প্রলম্বিত করেন, মানে এটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, 1.5 বছর এই সময় পর্যন্ত যায়, তাহলে বিএনপি ক্ষমতায় যাবে না। তো প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ক্ষমতায় যাবে না? শেখ হাসিনা বাংলাদেশকে একটা জিনিস দিয়ে গেছেন, আর এই জিনিসটা আগামীতে যতগুলো রাজনৈতিক সরকার আসবে, যতগুলো দল আসবে, সেই আগের দিনের মতন পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখতে পারবে না, বিপদে পড়বে। শেখ হাসিনা একটা সিস্টেম দিয়ে গেছেন, তবে এই সিস্টেমটা তার করা না, প্রযুক্তির করা। জিনিসটা কি? মিডিয়া, নাম কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইন্টারনেট, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, যেই লাইনেই আমরা ব্যবহারকারী আছি। আওয়ামী লীগ সরকারকে একটা জিনিস ফেস করতে হয়েছে, মাঠের রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়ার রাজনীতি।
আর আমাদের জনমনে একটা জিনিস এখন যেটা হয়েছে যে মূলধারার গণমাধ্যম যা বলে প্রত্যেক সরকার কর্তৃক এরা প্রভাবিত হয়, সরকারের তেলবাজি করে, সরকারের মানে কি বলে যে অন্যায় অপরাধগুলোকে তারা কাউন্টার করে, প্রকাশ করে না, সেগুলো মিডিয়া কন্ট্রোলিং হয়, তাই না? এটা আমরা বরাবরই দেখেছি বা এটাই বাস্তব। তো সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে। আর মুহূর্তের মধ্যে যে কোনো একটা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে, আসল সত্যটা মানুষ জেনে যাচ্ছে। এর আগে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই মিডিয়া প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া পায় নাই। তো যার কারণে ওই যে বরাবরই বলি, সিলেটের কোনো এক বদরুল তার প্রেমিকা খাদিজাকে কোপাইছিল, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসলো, সারা বাংলাদেশ দেখলো ছাত্রলীগ কত খারাপ। কিন্তু বদরুল কোপাইছে ব্যক্তি ইস্যুতে, নাম হয়েছে ছাত্রলীগের, কারণ সে ছাত্রলীগের কর্মী। মুহূর্তের মধ্যে ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা, একটা দুইটা বিশ্বজিৎকে কোপানোর ঘটনা, মুহূর্তের মধ্যে মানুষ দৃশ্যগুলো দেখছে। একটা কথা আছে, যো দিকতা হে ও বিকতা হে। আমি আপনাদের কয়েকটি স্ক্রিনশট দিয়েছি, তাই না? আমি চাইলে প্রতিদিন এরকম 200-250 স্ক্রিনশট নিতে পারি। জাস্ট বাংলাদেশে বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা কি চলছে, কি পরিমাণ দৌরাত্ম্য, লুটপাট, চাঁদাবাজি করছে। তারেক রহমান বিষয়টাকে অনুধাবন করছেন লন্ডন থেকে, বলছেন যে তোমরা যদি ভুল করো 5ই আগস্টের মতন মানুষ দেনা পাওনা বুঝাই দেবে। বুঝতে পারছেন? আমরা যখন কথা বলছি একদম 5% যারা বিএনপির লুটপাটকারীরা আছেন তারা আমাদের এই কথাগুলোতে গোস্বা হবেন, কিন্তু যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন, আওয়ামী লীগের এমন পরিণতি দেখেও যারা শিক্ষা গ্রহণ করছেন না, আওয়ামী লীগের মধ্যেও ঠিক এরকম 5% থেকে একসময় এটা 50% হয়ে গেছিল, বিএনপির মধ্যে এই যে এখন 5% লুটপাটকারী আছে, মুহূর্তের মধ্যেই এরা তাদের নিজের দলের নেতাকর্মীদের কাছেও এরা বিরক্তির কারণ হয়ে গেছে। টেনশনে আছে যে দল ক্ষমতায় আসলে এদের দ্বারা তো ভাই এলাকা থাকা যাবে না। তারেক রহমান এটাই বলছেন বারবার যে খুবই সাবধান, আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে, এখানে প্রযুক্তিকে আপনাকে ক্রস করতে হবে। এই যে নিউজগুলো চলে আসতেছে মুহূর্তের মধ্যে, তো এই মিডিয়া প্ল্যাটফর্মটা শেখ হাসিনা তৈরি করে রেখে গেছেন, মানে নিজে করছেন বিষয়টা আমি ওটা বুঝতে চাচ্ছি না, যে তার যুগে এসে ইন্টারনেট প্রযুক্তি এতটা ডেভেলপড হয়ে গেছে যে আওয়ামী লীগের জন্য এটা নিজের গলার কাটা হয়ে গেছিল। তো এই গলার কাটাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যেমন এই জুলাই আগস্টে যে ঘটনাগুলো আমাকে আপনাকে নাড়া দিয়েছে, আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বাধ্য হয়েছি কেন? চোখের সামনে পুলিশের ব্রুটালিটি দেখেছি, চোখের সামনে এই সরকারের বিভিন্ন অন্যায় আমরা দেখেছি, মোবাইলে ধারণকৃত বিভিন্ন ফুটেজ দেখেছি, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে টাচ করে গেছে ভাই, যার কারণে ওই ছাত্রদের ডাকডোক এগুলো না, মানুষ এই অন্যায়গুলোকে মাইনা নিতে পারতেছিল না, কেউ কি हमने দেখা है। তো এখন যে বিএনপি করতেছে এটা আমরা দেখতেছি না, দেখতেছি। তো এই দেখা যদি লম্বা সময় থাকে, লম্বা সময়, এই যে ধরেন আওয়ামী লীগের নেতা ভাইবা জামাতের নেতার মাস্টার্স লুট করে লয়ে গেছে গা, কোথায় ঘটছে ঘটনা? আমি আপনি বৈশা দেশে বিদেশে খবরটা পাইতাম, টেলিভিশনে আসছে, নিউজ পোর্টালে আসছে, আর আমরা যারা নিউজ করি আমরা ওটাকে সামনে আনছি, আপনিও দেখতে পাইলেন। লুটপাটের ঘটনা দেখতেছেন তো কি পরিমাণ। আমি জাস্ট আজকে ছোট্ট কয়েকটি স্ক্রিনশট দিয়েছি। তো এগুলো দেখে বিএনপির প্রতি মানুষের কি হচ্ছে, নেগেটিভিটি হচ্ছে। কিন্তু আপনি বিএনপির হাইকমান্ডের পলিটিক্সটা দেখেন, তারেক রহমান দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন, তিনি কিন্তু আপনি দেশের ভিতরে থেকে এটা বুঝবেন না, আমরা যারা দলকানা চশমা লাগাই তারা বুঝি না, কিন্তু যারা দলটাকে চালায় একদম হাইকমান্ড তারা কিন্তু বোঝে যে এগুলাতে মানুষ যে কোন লেভেলে যাবে, মানুষ কেন আওয়ামী লীগের প্রতি আস্তে আস্তে বিষাই গেছিল। তো একই পথে বিভিন্নভাবে যখন এইসব ঘটনা হচ্ছে, ওই কোনো এক প্রত্যন্ত অঞ্চলে একটা লোক একটা ঘটনা করছে, একজনের মাছের ঘের থেকে জাল মেরা মাছ তুলে নিয়ে আসছে, পত্রিকার সাথে সাথে নিউজ, জামাত নেতার মাছ লুট করলো কে? বিএনপি কর্মীরা, দলের নাম চলে আসছে, অমুকের ভূত তমুকের কে চিনে, বিএনপি নাম দিলেই চিনে। এটাই তো বাস্তব। এগুলাতে মানুষের মন বিষাই যাবে। তো শেখ হাসিনার এই যে প্রযুক্তির খেলাটাকে ডেভেলপ করে গেছেন, এইটাকে এবার ক্রস করতে হবে প্রত্যেকটা দলকে। ভালো কথা মুহূর্তের মধ্যে ছড়াবে, খারাপ জিনিস মুহূর্তের মধ্যে ছড়াবে। আপনাকে চয়েস করতে হবে আপনি একটা দলের কর্মী হিসাবে কি কর্ম করবেন। ছাত্রলীগ খারাপ ছিল, ফাইন, ছাত্র দল কি ভালো ভূমিকা পালন করবে? মিডিয়া প্রমাণ দিবে। আওয়ামী লীগ খারাপ ছিল, পতন হয়েছে, বিএনপিকে আওয়ামী লীগকে ক্রস করে ভালো কিছু করবে, এই মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হবে। 5 মাসে আপনি যদি দেখেন বিএনপির প্রতি আমজনতার যে পজিটিভ ফিল ছিল, আমার ধারণা এটা 5% হলে ঘাটতি হয়ে গেছে, মিনিমাম 5 তো শেষ। কেন শেষ? জাস্ট এই নিউজগুলো সামনে আসতেছে,
লোকাল পিপল দেখতেছে। আর এটা যদি কন্টিনিউ হয় আগামী 2 বছর বিএনপির ক্ষমতায় আসা আসলে সোজা হবে না। আর এটা কিন্তু তারেক রহমান সাহেব বলছেন। তিনি এই জন্যই কর্মীদেরকে বলেন যে বাবারে খবরদার, এই কাজ করা যাবে না, লুটপাট করা যাবে না, মানুষের উপর অন্যায় অত্যাচার, মিথ্যা মামলা, রাজনৈতিক হয়রানি, অমুকের বাড়িঘর, মব জাস্টিস, এগুলো করা যাবে না। কারণ তুমি যখন কোনো একটা এলাকার মধ্যে বসে কোনো একটা আকাম করতেছো, এটার দায়ভার টোটাল বিএনপির উপর ইফেক্ট করবে। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ছাত্রদের পাশাপাশি এই মিডিয়া, দেশে বিদেশে রেমিটেন্স যোদ্ধা টুদ্ধা সবাই এক হয়েছে কোথায়? অ্যাকর্ডিং টু দিস মিডিয়া প্ল্যাটফর্ম। শেখ হাসিনার এই প্রযুক্তি যেটা তিনি ডেভেলপ করে ফেলছিলেন, দেশে খুব হাই পর্যায়ে নিয়েছিলেন, এখন এটাকে প্রত্যেকটা সরকার ফেস করতে হবে। আগের দিনের মতন নাই যে কোনো একটা ঘটনা হয়েছে সাংবাদিকরা ডাকায় আই এটা নিউজ করো না, সাংবাদিক নিউজ করবে না, কিন্তু এলাকার সিটিজেন সাংবাদিক যারা আছে এই মোবাইলের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। যার কারণে এই যুগটাতে রাজনীতি করতে খুবই সচেতন থাকতে হবে। আপনি ভালো কাজ করবেন, মুহূর্তের মধ্যে ব্যারিস্টার সুমন হয়ে যাবেন। আবার যখন একটু উল্টাপাল্টা কথা কবেন, ব্যারিস্টার সুমনও ভিলেন হয়ে গেছিল, তাই না? এটা তো বাস্তব। আওয়ামী লীগের এত ঘৃণার মধ্যে একজন ব্যারিস্টার সুমন তৈরি হয়েছিল সামহাউ, মানুষ তারা ভালোবাসছে, হেটার্সও আছে। বাট আবার যখন ওই যে একদম লাস্ট পর্যায়ে এসব বন্দুক টন্দুক কার্টিজের হিসাব দিলেন, এটাও মানুষ দেখে ফেললো, মুহূর্তে ভালোবাসা সরে গেল। বুঝাতে পারছি নিশ্চয়ই। তো দলীয় হাইকমান্ডের কথা শোনেন, মানেন। আমরা যারা ক্রিটিক্স আছি আপনাদের দোষ ত্রুটিগুলো ধরাই দিই, এগুলোর পজিটিভ নিতে শিখেন। নয়তো শেখ হাসিনা যেই পথে গেছেন এই পথ আপনাদেরকেও মানে মিট করবে, সাক্ষাৎ করবে। আমার কথা না, তারেক রহমানের কথা। যে তারেক রহমান বুঝে গেছে বিএনপির বিরুদ্ধে আরেকটি 5 আগস্ট ঘটতে পারে। এটা বুঝতে পেরে জনাব তারেক রহমান নেতাকর্মীদেরকে অনুনয় বিনিময় করে সতর্ক করছেন, জরুরি বার্তা দিচ্ছেন, নেতাকর্মীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। ভাই, আওয়ামী লীগ যেরকম একটা পিটানি খেয়েছে, ইতিহাসের ভয়ানক পিটানি খেয়েছে, আওয়ামী লীগ যেরকম ধ্বংস হয়েছে, বিএনপির কপালে যেন সেটা না আসে। প্লিজ নেতাকর্মীরা আপনারা সতর্ক হয়ে যান। দর্শক, আওয়ামী লীগ যে কাজ করেছিল সেম কাজ বিএনপি করছে, অতএব তারেক রহমানের এই উপলব্ধি তো হবেই। আওয়ামী লীগ চাঁদাবাজি করেছিল, বিএনপি এখন চাঁদাবাজি করছে, সেম, বরং রেট বাড়িয়ে দিয়েছে, 100 টাকার 120 টাকা নিয়ে দিয়েছে বলে আমি শুনেছি। আওয়ামী লীগ লুটপাট করতো, বিএনপি ক্ষমতায় না এসে লুটপাট করছে। বিষয়টা এমন, দর্শক একটু বোঝার চেষ্টা করুন। বিএনপির লুটপাট চাঁদাবাজি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে, আমি একটা উদাহরণ দিই। একটা কৌতুক হারুন কিসিঞ্জারের, বিভিন্ন মানে দুধ দহনের প্রতিযোগিতা, যে কোন দেশের গরুর কত কেজি দুধ হয়। সেখানে অস্ট্রেলিয়া 40 কেজি, নিউজিল্যান্ড 30 কেজি, নরওয়ে 25 কেজি, ইন্ডিয়া 10 কেজি, পাকিস্তান 7 কেজি, আর বাংলাদেশ 2 কেজি। তাহলে স্বাভাবিক হিসেবে ফার্স্ট হওয়ার কথা অস্ট্রেলিয়ার 40 কেজি, কিন্তু না, রায় আসে বাংলাদেশ ফার্স্ট। একটা গরু থেকে 2 কেজি দুধ দহন করে বাংলাদেশ ফার্স্ট। প্রশ্ন উঠছে, সবাই অভিযোগ করলো যে কাহিনী কি, 2 কেজিতে ফার্স্ট হয় কিভাবে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা প্রশ্ন করলো। তখন জবাব আসলো যে সবাই তো গাভী থেকে 40 কেজি 35 কেজি এরকম বের করেছে, আর বাংলাদেশ হচ্ছে ষাঁড় থেকে, বলদ গরু থেকে 2 কেজি বের করছে। এই উদাহরণটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য। আওয়ামী লীগ চাঁদাবাজি লুটপাট করেছে তো ক্ষমতায় থাকে, আর বিএনপি ক্ষমতায় না থেকে, মানে ষাঁড় থেকে যে চাঁদাবাজি করছে, যা বের করছে, আর জিনিসটা যদি গাভী হয়, ক্ষমতা যদি আসতে পারে, তখন বাংলাদেশ বিক্রি করে দিবে। ক্ষমতায় না থেকে জনগণকে যেভাবে অধিষ্ঠ করেছে, ক্ষমতায় আসলে বাংলাদেশটাকে কি বানাবে? আফগানিস্তান বানাবে না জিম্বাবুই বানাবে, কে জানে। অতএব ক্ষমতা আসলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে, এবং 5 আগস্ট যেরকম রাজপথে নেমেছিল বিএনপির বিরুদ্ধে, সেরকম নামতে পারে। এই জন্য অলরেডি স্লোগান এসেছে, আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। দর্শক, তারেক রহমান একটা বক্তব্য অলরেডি ভাইরাল হয়েছে, যে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করছেন যে আমরা এখন পর্যন্ত নির্বাচনে জিতি নাই, জিতবো কিনা বলা যাচ্ছে না, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে,
আপনারা জনগণের কাছে যান না, এলে খবর আছে, নানানভাবে সতর্ক করছেন। এটা হচ্ছে তারেক রহমানের উপলব্ধি যে আসলে অবস্থা 12টা বাজতে পারে। ক্ষমতা আসলে জনগণ পিটি নামাবে, আর ক্ষমতা আসবে এটা বলা যায় না, এত সহজ নয়। তারেক রহমানের উপলব্ধি ঠিক আছে। জনগণ সঙ্গে না থাকলে কি হয় 5 আগস্ট দেখিয়ে দিয়েছে তারেক রহমান। এখন বিএনপির সঙ্গে জনগণ না থাকলে ওই বিএনপিকেও জনগণ পিটিয়ে বের করে দিতে পারে, এটাই এই বক্তব্যের ব্যাখ্যা। জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে, উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনে জাতীয় নির্বাচন এত সহজ নয়। আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে। এর অর্থ হচ্ছে জনগণ বিএনপিকে বর্জন করবে। তখন এবার যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে, এবং বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এটা অনেকেই বলছেন, তাহলে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশে নতুন ধারা রাজনীতি চলবে, নতুন ধারা রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি হারিয়ে যাবে। তো দর্শক, সাংবাদিক ইলিয়াসের বিষয়ে একটা প্রেডিকশন আছে, বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিন না। তো এবার না আসতে পারলে শেষ, আর আসতে পারলে জনগণ পিটিয়ে নেওয়া হবে যদি তাদের চরিত্র সংশোধন না করতে পারে। আর চরিত্র সংশোধন সম্ভব নয়। বিএনপির যে সাংগঠনিক কাঠামো স্ট্রাকচার যেভাবে গড়ে উঠেছে, জিয়াউর রহমান কবর থেকে উঠে ওই বিএনপিকে ভালো বানাতে পারবেন না, এটা আমরা নিশ্চিত বলতে পারি। ক্ষমতা আসলেও পারবে না, ক্ষমতা না আসলেও পারবে না। খালেদা জিয়া যেরকম বিএনপির লোকজনকে ধরে ধরে ক্রসফায়ার দিয়েছেন, সেরকম করলেও হবে না, কারণ এটা তাদের রিয়ালিটি, রক্তে। এটার ব্যাখ্যা আমি ওই চরমনাইয়ের নেতা গাজী আতাউর রহমানের বক্তব্য দিয়ে করতে চাই, যে চাঁদাবাজি না থাকলে কোন দুঃখে বিএনপি করবে। তখন পরকালীন মুক্তি, জনগণের সেবার জন্য জামাত ইসলামী করবে, চরমনাই করবে। দুনিয়াবী সুযোগ সুবিধা না থাকলে তো বিএনপি করার কোনো মানে হয় না। এই জন্য বিএনপির ভবিষ্যৎ নেই। তারেক রহমান বলেন, আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে, জনগণ যখন ক্ষিপ্ত হয় তখন কিভাবে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। এই কথাগুলো কেন বলছেন বিএনপির প্রোগ্রামে তারেক রহমান? যে নেতাকর্মীদেরকে বোঝাচ্ছেন যে ভাই আমাদের অবস্থা কিন্তু এরকম হতে পারে, অতএব দেখেন কি হয়, ভালো হন, নাইলে ওই জনগণ 5 আগস্ট বিএনপির বিরুদ্ধে ঘটাবে। আবার নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যদি পেতেই হয় তাহলে কেন আমরা ভালোভাবে নেয়ার চেষ্টা করব না? সহকর্মী বৃন্দ, দিন শেষে জনগণের কাছে আপনাকে যেতে হবে। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার কাছে আমার কোনো স্থান নেই, নিজেকে যত বড় কিছুই মনে করি না কেন। এটাই হচ্ছে ট্রু। কিন্তু এই বোধ বিএনপির নেই। তারা আওয়ামী চরিত্র ধারণ করেছে। কিসের জনগণ? তারা 300 লাঠি তৈরি করছে এক একটা ভোট কেন্দ্রের জন্য, ওই লাঠি দিয়ে পিটিয়ে নাকি ভোট নিয়ে যাবে। এত সহজ। আর জনগণ আঙ্গুল চুষবে, আমরা আঙ্গুল চুষব। তারেক রহমান বলেন, এখনো সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি। যারা এমন করছে বা করবে যে আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এর মানে চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু মজার বিষয় হচ্ছে কেন্দ্রীয় নেতারাই চাঁদাবাজ। যেমন যুবদল তাদের চাঁদাবাজদের ফিরাবে, কে পদক্ষেপ নেবে? যুবদলের সভাপতি, সেক্রেটারি। যুবদলের সভাপতি নিজেই চাঁদাবাজি, তিনি নিজেই অর্থ পাচার করেন, এ সালাম থেকে চাঁদা খেয়েছেন। অর্থাৎ সর্ষের মধ্যে ভূত, কিভাবে ভূত তাড়াবেন? কেন্দ্রীয় নেতারা এ সালামের গাড়িতে চড়ে। আর বিএনপির এটা সমাধান সম্ভব না এই কারণে, তাদের সাংগঠনিক পদক্ষেপ এটা লোক দেখানো। যেমন এখন চাঁদাবাজি পত্রিকা এসেছে, পত্রিকায় না আসলে তারা কোনো পদক্ষেপ নেয় না। ধরা পড়েছে বেকায়দায়, মান বাঁচাতে বহিষ্কার, এই তাও বলে দেয় যে ধরা তো পড়েছ, বহিষ্কার করি, ঠিক আছে পরে দেখবো, মানে চুপচাপ থাক। এভাবে সমঝোতার বহিষ্কার করে, আন্তরিকভাবে কোনো পদক্ষেপ নেয় না, যার ফলে বিএনপি থেকে এই চাঁদাবাজি দমন সম্ভব নয়। তারেক রহমান বলেন, জনগণ যেন বুঝে তারা যেভাবে চায় আমরা সেভাবে আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের পাশে রয়েছি, এটা শপথ নিতে বলেছেন। কিন্তু এই কেন সম্ভব না এই শপথ? এটা সবাই খাই পার্টি খাওয়ার জন্য রেডি, অলরেডি খাওয়া শুরু করেছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরো বলেন, অন্য কেউ যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট হোক, আন্তর্জাতিক প্রেক্ষাপট হোক, শত্রু হোক, জাতির জন্য ভালো হবে। আপনাদের প্রশ্ন করছেন জাতির জন্য কি ভালো হবে? আপনার মাথায় এতটুকু সেন্স থাকতে হবে। এর মানে বিএনপির জন্য, বিএনপির ক্ষমতা আসা জরুরি, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না। তারেক রহমানের মতো সবাই হলে সম্ভব হতো।
এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ানোর। এই কথাটা কেন বলছেন যে মানুষের পাশে দাঁড়াচ্ছে না বিএনপি? সময় শেষ হয়ে যাচ্ছে ভাই, মানুষের পাশে দাঁড়ান। বিএনপি যে ভুল পথে আছে এটা তারেক রহমানের বক্তব্য থেকে স্বীকৃতি মিলে। মানুষ যেভাবে চায় সেভাবে চলার। দিন শেষে রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের কাছে, ভোটারের কাছে আপনাকে যেতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল ওয়ালাদের কিছু কাজের কারণে তাদের কাছে আমাদের নেতাকর্মীদের যুক্ত করে কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদের সতর্ক সচেতন হতে হবে। কয়েক মাস ধরে বলছি, সামনে নির্বাচন এত সহজ নয় যত সহজ আপনারা ভাবেন। এর মানে নেতারা ভুল ভাবেন, তারেক রহমান সঠিক ভাবেন, এরই তো এর অর্থ। ভাবতে পারেন বিএনপি তো গ্রামপঞ্চ শাখা। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আজ 20শে জানুয়ারিকে কেন্দ্র করে রাজপথে আওয়ামী লীগ কর্মীরা কি কি করেছে, তাদের পরিকল্পনাগুলো, এবং শেখ হাসিনার বিষয়ে, বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে অনেক কথা হয়। শেখ হাসিনা দেশে আসবে, শেখ হাসিনাকে তারা দেশে এনে ক্ষমতায় বসাবে, আওয়ামী লীগ কর্মীরা এটা বলতেছে। দর্শক শ্রোতা, এইসবের পাল্টা বক্তব্য কিন্তু অনেক নেতাকর্মীরা দিচ্ছে যে আমাদের দেশের পক্ষে যারা কথা বলে। গাজে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।